শীতের মিষ্টি রোদে বড় টানা বারান্দায় বসে ভেজা চুল শুকাচ্ছে কুমুদ। হাতে সমরেশ মজুমদারের সাতকাহন বইটি। এই স্বভাবটা ওর অনেক আগে থেকেই। রোদে বসে গল্পের বই পড়তে ওর ভীষণ ভালো লাগে। আর কোনো দিকে খেয়ালই থাকে না তখন। পাশেই বড় শিরিষ গাছে কয়টা নাম না জানা পাখি বাসা বেঁধেছে। সেই সকাল থেকেই শুরু হয় তাদের গুঞ্জন, চলেই সেই সন্ধ্যা পর্যন্ত। কুমুদের ঘোর লাগে সেইটাকে। আপা, তুই এখনো এখানে বসে আছিস? কয়টা বাজে খেয়াল আছে? কুন্দনের কথায় কোমল চোখ তুলে তাকায়। কুন্দন অবাক হয় বোনকে দেখে। কি ভীষণ রূপবতী একটা মেয়ে তার বড় আপা। সেই তুলনায় সে একটু সুন্দরী হয়নি। কুন্দন হয়েছে তার বাবার মতো, কুমুদ তার মায়ের মতো। এই নিয়ে সামান্য ক্ষোভও আছে কুন্দনের মনে। অনেক বেজে গেছে না রে ছুটকি? ইস, অনেক দেরি হয়ে গেল। মা অনেক রাগ করে আছে, তাই না? শান্ত নদীর চেয়েও ধীর আর স্নিগ্ধ কুমুদ। একটা পিঁপড়াকেও যদি সে ভুলে পা দিয়ে মারিয়ে ফেলে, সারাটা দিন মন খারাপ করে বসে থাকে সে। সে তুলনায় কুন্দন একটু অস্থির আর ছটফটে। কুমুদ উঠে দাঁড়ায়। কালো পাড়ের কুসুম রঙা শাড়িটার আঁচল তুলে মাথায় দেয় সে। তাদের বাবার করা নির্দেশ, নিচতলায় গেলেই মেয়ে বউদের মাথায় ঘোমটা থাকতে হবে। কারো শুধু বাড়ির লোক নয়, পুরুষ কাজের লোকও কম নয় বাড়িতে। তাড়াতাড়ি চল আপা, বাবা এসে যদি দেখে আমরা এখনো খেতে বসিনি, মায়ের উপর রেগে যাবে ভীষণ। বইটা বারান্দায় লোহার রেলিংয়ের মধ্যে আটকে দোতলার সিঁড়ির দিকে দৌড়ায় দুই বোন। এবারে নিয়ম, বাড়ির সব ছেলে মেয়ে একসাথে খেতে বসবে। এর অন্যথা হলে কুমুদের বাবা আনোয়ার মোড়ল রেগে যান। তার কথা ছাড়া শুধু এই বাড়ি কেন, গ্রামের কোনো মানুষ কিচ্ছু করে না। সে গ্রামের নামকরা জমিদার আর সেই সাথে মাতব্বর। রাগী হলেও কখনো অন্যায় বিচার করার পক্ষে নেই সে। এজন্য গ্রামের লোকেরা তাকে ভয় পেলেও শ্রদ্ধা আর সমীহ করে চলে। কুমুদের বড় ভাবি অঞ্জনা ওদের দেখে মিষ্টি করে হেসে বলল, বসে পড়ো কুমুদ, কুন্দন, আমি খাবার বেড়ে দিচ্ছি তোমাদের। কুমুদ টেবিলের চারিদিকে তাকিয়ে বলল, ভাইজান কোথায় ভাবি? ওনাকে ছাড়াই খেতে বসবো? তোমরা বসো, তোমাদের ভাইজান এক্ষুনি আসছেন, বাইরের থেকে ফিরেই গোসলে ঢুকেছে। কুমুদের মাকে আজ খুব খুশি খুশি লাগছে। কুমুদ ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। কারণ আরশি বেগমকে খুব কমই এভাবে হাসি খুশি দেখা যায়। কোনো এক অজানা কারণে তার মুখ সব সময় ভার হয়ে থাকে। খুব বেশি আনন্দের কিছু না ঘটলেই সে হাসে না। কুন্দন মিটমিট করে হেসে বলল, মা, তোমাকে অনেক খুশি দেখাচ্ছে, বিশেষ কোনো খবর আছে নাকি? আরশি বেগম কঠিন চোখে মেয়ের দিকে তাকালো। কিন্তু আজ তার দৃষ্টি দেখে খুব একটা ভয় পেল না কুন্দন। কারণ তার মনে হচ্ছে তার মায়ের মনটা আজ কোনো কারণে খুব ভালো মুডে আছে। আজ সে ছেলেমেয়েদের সাথে বেশি রাগারাগি করবে না। কুমুদের বড় ভাই সারোয়ার মোড়লের ব্যবসা আছে স্থানীয় গঞ্জে। বিশাল 3টা সবজির আড়ত তার। তাছাড়াও বাবার জমিদারি দেখে সে। বাড়িতে থাকার সময়ই হয় না বেশি তার। গামছা দিয়ে ভেজা চুল মুছতে মুছতে সারোয়ার এসে দাঁড়ায় ওদের পাশে। ওকে দেখে বোনেরা চুপ করে যায়। সারোয়ার তার বাবার মতো রাগী না, খুব হাসি খুশি একজন সুদর্শন পুরুষ, যার কথায় প্রেমেই পড়ে যায় মেয়েরা। তবুও কুমুদ কুন্দন দুজনেই খুব ভয় পায় ভাইকে। সে আশেপাশে থাকলে একটু চুপচাপ থাকার চেষ্টা করে তারা, কারণ শান্ত মানুষের রাগ সবচেয়ে ভয়ঙ্কর হয়। চেয়ার টেনে বসে সারোয়ার, মায়ের দিকে তাকে মিষ্টি করে হেসে বলে, কি নিয়ে কথা হচ্ছিল মা? আমাকে দেখে সবাই চুপ হয়ে গেলে যে? খেতে বস, খাইয়ে তো বের হবি। আর আসবি সেই কোন রাতে? এই দুপুরটা ছাড়া তো তোকে একদণ্ড কাছেও পাই না। নতুন বিয়ে করেছিস, বউকেও তো একটু সময় দিতে হয়। অঞ্জনা লাজুক মুখে হাসলেও তারা ওদিকে কথা বাড়ায় না। খাবার নিতে নিতে বলে, তা কুমু, কেমন আছিস বল? তোর সাথে তো দেখাই হয় না আজকাল। কি করিস সারাদিন? কুমুদ শান্ত স্বরে বলল, আপনারই তো সময় হয় না ভাইজান বোনেদের খোঁজ নেবার। সেই কাক ডাকা ভোরে বাড়ি থেকে বের হয়ে যান। ভাগ্যিস বাবা দুপুরে একসাথে খাওয়ার নিয়মটা করেছিল, না হলে তো মাসের পর মাস চলে গেলেও আপনার মুখ দেখা হতো না। ভুলেই যেতেন বোনদের চেহারা। সারোর অবাক হয়ে একবার বোনের দিকে তাকায় আর একবার মায়ের দিকে। মা, তোমার মেয়ে তো ভালোই কথা শিখে গেছে। 2 দিন আগেও তো মনে হয় পড়ে যেয়ে একটু ব্যথা পেলেই কি কান্নাটাই না কাঁদতো। এত বড় কবে হয়ে গেল মা তোমার মেয়ে? আরশি বেগম মুচকি এসে বলে,
দেখতে দেখতে অনেক বেলা কেটে গেছে রে বাপজান, বোনরা বড় হয়ে গেছে। কুমুদ মাথা নিচু করে কুটকুট করে হাসছে তখন। সারোয়ার মুগ্ধ হয়ে বোনকে দেখে। এই হুড়ের মতো রূপবতী মেয়েটা তারই ছোট বোন ভাবতেই পারে না সে মাঝে মাঝে। সৃষ্টিকর্তা যেন মেয়েটাকে কোনো কিছু দিতেই কমতি রাখেনি। রূপকথা রাজকন্যাদের যে রূপের বর্ণনা পাওয়া যেত বইতে, মেয়েটা যেন তার চেয়ে হাজার গুণে সুন্দরী। মাঝে মাঝে আনোয়ার মোড়ল মেয়েকে রাজকন্যা কুমুদপতি বলে ডাকে। তাহলে তো মেয়ে তোমার বড় হয়েই গেল, তাই না মা? আরশি বেগম উত্তর দেয় না, মনে মনে হাসতেই থাকে। আজ তার মনটা ভীষণ ভালো। রাজকন্যার জন্য 7 সমুদ্র 13 নদী পার করে এবার রাজপুত্র আসছে। রাজকন্যাকে নিয়েই আবার উড়াল দিবে। আমাদের ঘর অন্ধকার হয়ে যাবে এবার। কুমুদ হতভম্ব হয়ে ভাইয়ের দিকে তাকায়। তার হাত থেকে সবজির কাঁসার বাটি নিচে পড়ে ঠনঠন করে শব্দ হয়। কুন্দন ভ্রুকুচকে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইজান, বুঝলাম না আপনার কথা, কোন রাজপুত্র আসবে? সারোয়ার খেতে খেতেই উত্তর দেয়, বিলেত থেকে সত্যিকারের রাজকুমার আসছে এবার আমাদের কুমুদবতীর জন্য। বাবার বন্ধু আজমল চাচার ছেলে রেজওয়ান। কুমুদের অনেক ছোটবেলাতেই আজমল চাচা নিজের ছেলের জন্য ওকে ঠিক করে রেখেছে। তার ইচ্ছা ছেলে চাকরি পেয়ে দেশে এসে মেয়েকে দেখবে। পছন্দ হলে তার বাবাকেই সে জানাবে। বিলেত প্রবাসী পরিবার সাথে সাথেই চলে আসবে, আকদ হয়ে যাবে। কুমুদ হতবাক হয়ে মায়ের দিকে তাকায়। তার মানে মা সব জানতো, এজন্যই এত খুশি লাগছিল তাকে। এই কথা সে যে নতুন শুনেছে এমন না। সে যখন কিশোরী তখনই তার বাবা জানিয়ে দিয়েছে মেয়েকে তার পছন্দেই বিয়ে করতে হবে। মেয়ে যেন ভুলেও নিজে থেকে কাউকে পছন্দ না করে, কিন্তু মানবী মন কি কোনো বাধা মানে? ভাইজান, এসব কি বলছেন আপনি? আমার বিয়ের জন্য বিলেত প্রবাসী ছেলে পছন্দ করেছেন আপনারা? কেন কুমু? বাবা তো তোকে অনেক আগেই জানিয়ে রেখেছিল রেজওয়ানের কথা। তোকে দেখে মনে হচ্ছে তুই নতুন শুনছিস। কুমুদ উঠে দাঁড়ায়, পাতেই হাত ধুয়ে ফেলে। এমন কাজ ওরা কখনো করে না। আরশি বেগম অবাক হয়ে মেয়ের দিকে তাকায়। এসব কি বেয়াদবি কুমুদ? ভাইজান এখনো এখানে আছে, তার সামনেই তুই খাবার ছেড়ে উঠে দাঁড়ালে, আবার পাতেই হাত ধুয়ে ফেললে। এই শিক্ষা তোমাকে দিয়েছি আমরা? সারোয়ার হাত তুলে মাকে থামায়। সে অশান্তি পছন্দ করে না। শান্তিতেই যদি কাজ সেরে ফেলা যায়, অশান্তি কার ভালো লাগে? সারোয়ার চোখের ইশারায় বোনকে জায়গায় বসতে পারে। ভাইজানের নির্দেশ অমান্য করার সাহস অন্তত কুমুদ বা কুন্দন কারণেই। অঞ্জনা, কুমুদকে নতুন থালায় আবার খাবার দাও। কুমুদ অসহিঞ্চ হয়ে বলে, আমার খিদা নেই ভাইজান, আমি বসেছি। আপনি কি বলবেন বলুন। সারোয়ার অঞ্জনার দিকে তাকিয়ে সুন্দর করে হেসে বলল, অঞ্জনা, শুনতে পাওনি আমি কি বলেছি? এক কথা দুবার বলা আমি পছন্দ করি না। এই কয়দিনে তা জেনেছো তুমি? অঞ্জনার বিয়ে হয়েছে মাত্র 4 মাস। এর মধ্যে সে সারোয়ারকে অদ্ভুতভাবে ভয় পাওয়া শুরু করেছে। সারোয়ার কখনো কাউকে বকা দেয় না, কারোর সাথে উচ্চস্বরে কথা বলে না, যেমনটা তার শ্বশুরমশাই আনোয়ার মোড়ল করে। কিন্তু আনোয়ার মোড়লের থেকে সবাই সারোয়ারকেই বেশি ভয় পায়। ও দৃষ্টিতে হয়তো এমন কিছু আছে। অঞ্জনা ছুটে যায় কুমুদের খাবার আনতে। হ্যাঁ, এবার বলো কি হয়েছে? খাবার ফেলে চলে গেলেই সব সমাধান হয়ে যায় না। কিছু বলার থাকলে মাথা ঠান্ডা করে বসে তারপর বলো। আসলে ভুলটা আমারই। আমি আমার বোনদের বেশি সময় দিতে পারি না, এজন্য তোমাদের সাথে আমার দূরত্ব তৈরি হয়ে গিয়েছে অনেক বেশি। যাই হোক, তোমার কি বলার আছে আমাকে বলো। কুমুদ কিছু বলার আগেই কুন্দন হালকা চিৎকার করে বলে, ভাইজান, আপার বিয়ে বিদেশে ঠিক করেছেন কেন আপনারা? আপা আমাদের কত ভালোবাসে, ও আমাদের ছেড়ে এত দূরে কি করে থাকবে? আমরাই বা ওকে এতদিন না দেখে কি করে থাকবো? সারোয়ার পূর্ণ দৃষ্টি মিলে ছোট বোনের দিকে তাকায়। মেয়েটা কুমুদের মতো সুন্দরী হয়নি, তবে ওর চেহারায় এমন কিছু তো আছেই যা আকর্ষণ করে যে কাউকে। বিশেষ করে ওর চোখ জুড়ে একদম ওদের বাবা আনোয়ার মোড়লের মতো তীক্ষ্ণ দৃষ্টি, কিন্তু বুদ্ধিদীপ্ত। হুট করে উত্তেজিত হয়ে গেলে চোখ জোড়া আগুনের মতো জ্বলে ওঠে। সারোয়ারের মাঝে মাঝে মনে হয় ও মেয়ে না হয়ে ছেলে হলে এই বিশাল জমিদারি ও একাই সামলাতে পারত। কুমুদ যতটা শান্ত আর স্নিগ্ধ, কুন্দন ঠিক ততটাই গর্জে ওঠা পাখিনীর মতো
ক্ষিপ্র আর অশান্ত। সারোয়ার চোখের সামনে তাকানোর সাহস কুন্দনের নেই। সে চোখ নামিয়ে নেয়। আরশি বেগম রাগী গলায় বলে, কুন্দন, কথা হচ্ছে ভাইজান আর আপার মাঝে। তুমি মাঝখান থেকে কেন কথা বলছো? তুমি এখনো ছোট, বড়দের মাঝে কথা বলবে না তুমি। মেয়েগুলো এমন শিক্ষা কোথা থেকে পাচ্ছে? স্যারওয়ার, শুধু জমিদারি দেখালেই হবে বাপ ছেলের? বাড়ির মেয়ের দিকে একটু নজর দাও তোমরা। বাড়ির নতুন বউ আবার বিগড়ে না যায় মেয়েদের পাল্লায় পড়ে। আরশি বেগম আর চোখে অঞ্জনার দিকে তাকায়। অঞ্জনা এমনিতেই একটু কম কথা বলে। কুমুদ আর কুন্দনকে এই কয়দিনই ভীষণ ভালোবেসে ফেলেছে সে, একদম নিজের বোনের মতো। দুইটা মেয়ের একদম বিপরীত বৈশিষ্ট্য, কিন্তু কোনো একটা জায়গায় দুই বোনের একটা দিক একদম মিলে যায়। অঞ্জনা এখনও ধরতে পারেনি সেই দিকটা। মা, আমি কথা বলছি। অকারণে বকাবকি আমার পছন্দ না। কুমুদ এতক্ষণ চুপ করেছিল, কিছুক্ষণ পর মাথা নিচু করেই বলল, ভাইজান, আমি তোমাদের ছেড়ে যেতে চাই না। এই বিয়ে আমি করব না। সারা শব্দ করে হেসে বলে, আচ্ছা, এই ব্যাপার। মেয়েরা বিয়ের আগে একটু এগুলো বলে। তুমি রেজওয়ানকে আগে দেখো। ওকে দেখলে, ওর সাথে কথা বললে ওর ব্যক্তিত্বের প্রেমে পড়ে যাবে তুমি। বিয়ে তো আজ হোক কাল তোমাকে করতেই হবে। তোমাকে, কুন্দনকে, সবাইকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর এটাই নিয়ম সমাজের। এই যে তোমার ভাবিও কিন্তু তার বাড়ির অনেক আদরের মেয়ে ছিল। তাকে বিয়ে করে চলে আসতে হয়েছে এ বাড়িতে। এখন আমরাই তার আপন। সে চাইলেও বাড়ির লোকদের সাথে দেখা করতে যেতে পারে না। আর বিলে চলে যাওয়া মানে যে একেবারেই কখনো আমাদের সাথে দেখা করতে আসতে পারবে না এমন তো না। রেজওয়ান অবশ্যই তোমাকে প্রতি বছর একবার দেশে নিয়ে আসবে। আরশি বেগম মাঝখান থেকে বলল, আর মেয়েদের বিয়ের পর ঘন ঘন বাপের বাড়ি আসাটাও ভালো কথা না। বিয়ের পর শ্বশুরবাড়িকে আপন করে নিতে হয় মেয়েদের। রেজওয়ানের পরিবার সবাই তো বিলেতেই আছে। কুমুদ কিছু বলার জন্য উসখুস করে, কিন্তু সাহসই পায় না। মনে হচ্ছে কেউ তার গলা টিপে ধরে রেখেছে। একটা কথাও বের হচ্ছে না মুখ দিয়ে তার। আগামীকালই রেজওয়ান দেশে আসছে। আমাদের বাড়িতেই উঠবে। ওর সাথে কথা বলো। দুজনের মধ্যে আলাপ হোক। এখন যতটা খারাপ লাগছে, আস্তে আস্তে এতটা খারাপ লাগবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, ভালো লাগবে ওকে। কুমুদের অসম্ভব কান্না পাচ্ছে। সে যে অনেক আগেই অন্য কাউকে মন দিয়ে বসে আছে। হঠাৎ করে এ ধরনের কথা তাকে শুনতে হবে, আগে কখনো ভাবেনি সে। বাবা কান্না ঠেলে বেরিয়ে আসতে চায় গলা থেকে। কি করবে এখন সে? এভাবে বিয়ে হয়? হ্যাঁ, তার বাবা অনেক আগেই তাকে জানিয়ে রেখেছিল, কিন্তু সে এতদিন ওটা বাবার মুখের কথাই ভেবে এসেছে। এই দিন যে সত্যিই কখনো আসবে সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। অঞ্জনার খারাপ লাগে কুমুদের দিকে তাকে। ও খুব ভালো করেই জানে তার বড় ননদিনী একজনকে কতটা ভালোবাসে, নিজের জীবনের চেয়েও বেশি। সে এখন কি করবে? কি ক্ষমতা আছে তার আনোয়ার মোড়ল বা সারোয়ার মোড়লের উপর কথা বলার? তাও কিছুটা সাহস সঞ্চয় করে আস্তে আস্তে বললে, বলছিলাম, মেয়েটার মত না নিয়ে কিছু করাটা কি ঠিক হবে? বিয়ে মানে একটা মেয়ে সারা জীবনের স্বপ্ন অন্য একজনের সাথে ভাগাভাগি করে নেওয়া। সেই মেয়েটাই যদি না চায়, তাহলে জোর করে কিছু করাটা কি আসলে ঠিক হবে? তাও কিছুটা সাহস সঞ্চয় করে আস্তে আস্তে বলে। অঞ্জনা আর কিছু বলতে যাবে তার আগে সারোয়ার আবার তাকায় তার দিকে। তার দৃষ্টি অতটা কঠিন না, তবু অঞ্জনার বুক কেঁপে ওঠে। সে মাথা নিচু করে দাঁড়ায়। আরশি বেগম তাদের দাঁত চেপে বলে, বাপজান, ঘরে মন দাও। শুরু থেকে লাগাম টেনে না ধরলে তোমার দাদাজানের সাথে কি হয়েছিল জানো নিশ্চয়ই। তোমার দাদিজানকে সামলাতে পারেনি পরে, তাই শুরু থেকেই সচেতন হও। তারপর কিছু বলল না। অঞ্জনা দৌড়ে ভেতরে চলে গেল। আরশি বেগম রাগী চোখে সেদিকে তাকায়। কুন্দন মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তোমার উচিত ছিল ভাইজানের বিয়ের আগে ঘটককে বলে দিতে যে বউকে অবশ্যই বোবা হতে হবে, না হলে সে তো কথা বলবেই। সারোয়ার আর কিছু না বলে হাত ধুতে ধুতে বলে, এ নিয়ে আর কোনো কথা হবে না। কুমুদের যদি আর কিছু বলার থাকে, রাতে বাবা ফিরলে যেন বাবার সাথেই কথা বলে নেয়। আর মা, আগামীকাল রেজওয়ান আসছে। ও ছোট থেকে বিলেতে বড় হয়েছে। ওদের সংস্কৃতি আমাদের থেকে আলাদা। ওর যেন কোনো অসুবিধা না হয়। ওর দায়িত্ব তোমাকেই দিলাম আমি। সারোয়ার আর কথা না বলিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আরশি বেগম ভ্রু কুচকে দুই মেয়ের দিকে তাকায়। কুমুদ ছাদের সিঁড়ির কাছে আসতেই ভাবিকে আগে থেকেই ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা চমকে যায়। ভাবি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন?
চিলেকোঠায় যাচ্ছি মাস্টারমশাইয়ের খাবার নিয়ে। কুমুদের মুখটা কেমন করে ওঠে, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে তার ভাবিকে জড়িয়ে ধরে। কিন্তু এই বাড়িতে মেয়েদের শব্দ করে হাসা বা কাঁদা দুইটাই নিষিদ্ধ। অঞ্জনার হাতে একটা বড় ট্রে, সেখানে একটা থালায় খাবার ঢেকে রাখা, সাথেই পানি গ্লাস। কুমুদ জোর করে হেসে বলল, তাড়াতাড়ি যাও ভাবি, দুপুর তো গড়াতে চললো। এই বলে কুমুদ চলে যাচ্ছিল, অঞ্জনা এক হাত দিয়ে কুমুদের হাত চেপে ধরে। কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছি ভাবি, আমার কিচ্ছু ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে। আজ খাবারটা তুমি নিয়ে যাও, আমি একটু ব্যস্ত। কুমুদ আহত চোখে তাকায় ভাবির দিকে। সে জানে অঞ্জনা কেন তাকে উপরে পাঠাতে যাচ্ছে। কুমুদ নিজের হাত ছাড়িয়ে নেয় দ্রুততার সাথে। ভাবি, তুমি এই কয়দিনে এ বাড়ির নিয়ম সবই জেনে গিয়েছো। বাবা আর ভাইজানের অনুমতি ছাড়া একটা চোখের পলক ফেলারও নিয়ম নেই আমার আর কুন্দনের। কেন কষ্ট বাড়াতে চাচ্ছ? অঞ্জনা কুমুদের হাতে জোরে করে খাবার পাঠিয়ে দেয়। কুমুদ, ভালোবাসাকে পায়ে ঠেলে দিও না। জীবনে সব কিছু পাবে, ভালোবাসা একবার চলে গেলে আর ফিরে পাবে না। কুমুদ মাথা নিচু করে নিঃশব্দে কাঁদতে থাকে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে সে। অঞ্জনা কুমুদের মাথায় হাত রেখে স্মিত হেসে বলে, কুমুদ, ভালোবাসা খুব বিরল একটা অনুভূতি। এটা সবার জন্য আসে না। আর যার জন্য আসে, সে যে অবস্থানে থাকুক, যে পরিস্থিতিতে থাকুক, শুধু তাকেই প্রয়োজন হয়। মিথ্যে বলবো না, বিয়ের আগে আমি একজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম। কিন্তু বাবা জমিদারের ছেলেকে ফেলে তার সাথে কেন বিয়ে দেবে? তার মানে এই না যে আমি তোমার ভাইজানকে মেনে নিইনি। চেষ্টা করেছি সব কিছু ভুলে তাকে আঁকড়ে ধরে বাঁচতে, কিন্তু কোথাও যেন একটা সুর কেটে গেছে। ভুলতে চাইলেও ভুলতে পারছি না তাকে। কুমুদ ছড়াছড়া চোখে ভাবির দিকে তাকিয়ে বলে, কিন্তু ভাবি, বাবা আর ভাইজান জানতে পারলে আমাকে ভয়াবহ শাস্তি তো দিবেই, সেই সাথে মানুষটাকে শেষ করে দেবে যাকে সর্বস্ব দিয়ে ভালোবাসি। নিজের চোখের সামনে কিভাবে তার শেষ পরিণতি দেখবো বলো? ওসব ভেবো না, আমি আছি তোমার পাশে। আর দেরি করো না কুমুদ, মানুষটা না খেয়ে আছে। যাও কুমুদ, যাও। কুমুদের বুকটা কাঁপে, কি করবে বুঝে উঠতে পারে না। মানুষটিকে একটা নজর দেখার জন্য তারও কলিজা ছটফট করছে। কিন্তু যদি সবটা জানাজানি হয়ে যায়, এই প্রেম তো পরিণতি পাবার নয়। কিন্তু জীবনে কি সত্যিই কোনো অলৌকিক ঘটনা ঘটে না? কুমুদ প্রমাদ কোণে, আরশ বিন মুর্তজা কুন্দনের শিক্ষক। শুধু তাই নয়, সে মোড়ল বাড়িতেই লজিং থাকে। ছাদের পাশে ছোট্ট একটা চিলে কোঠা দেওয়া হয়েছে তাকে থাকতে। এই বাড়িতে থেকেই নিজে পড়াশোনা করে আর ছাত্রী হিসেবে পেয়েছে কুমুদ আর কুন্দনকে। কুমুদের পড়া আপাতত শেষ হয়, এখন শুধু কুন্দনকেই পড়ায় সে। জাতিগতভাবে আরশ বাঙালি নয়, তার জন্ম আর বেড়ে ওঠা হায়দ্রাবাদে। ভাগ্যের ফেরে আপনজন ছেড়ে তাকে চলে আসতে হয়েছিল এখানে। আনোয়ার মোড়ল তাকে অত্যাধিক স্নেহ করে। এ বাড়িতেই 3 বেলা খায় সে। নিজের পড়া শেষ হলেই হয়তো এখান থেকে আবার পাড়ি জমাবে হায়দ্রাবাদে। দরজা ঠকঠক আওয়াজ শুনে দরজা খুলে দেয় আরশ। দুপুরে কামরুল নামের একজন চাকর এসে আরশকে খাবার দিয়ে যায় রোজ। দরজা খুলেই হাসি মুখে আরশ বলে, আরে কামরুল ভাইয়া, আজ এত দেরি? আরশের বাংলা খুব বেশি স্পষ্ট না, কিন্তু দরজায় কামরুলের বদলে স্বয়ং রাজকন্যাকে দেখে থমকে যায় সে, যার দর্শন পাওয়ার জন্য দিনরাত এক করে সে বদ্ধ ঘোরে অপেক্ষা করে। সেই হুড়পুরি আজ তারই দরজায় দাঁড়ানো। হেও কি সম্ভব, নাকি সবটাই ভুল? আরশকে দেখে সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে কুমুদ। কিছুক্ষণ আগেই গোসল নেওয়া আরশের খেয়ালই নেই সে উন্মুক্ত শরীরেই দরজা খুলেছে। পরনে শুধু একটা পায়জামা। কুমুদকে দেখে এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল সে যে টেরই পায়নি এতক্ষণ। কুমুদকে চোখ বন্ধ করতে দেখে ধাতস্থ হয় সে। আমাকে মাফ করো কুমুদ, তুমি 2টা মিনিট অপেক্ষা করো, আমি পাঞ্জাবি পরে আসছি। কুমুদ শান্ত স্বরে চোখ বোঝা অবস্থাতেই বলে, আমি আছি, আপনি যান। আরশ ভেতরে চলে যায়। তার উন্মুক্ত ফর্সা পক্ষ নজর কেড়ে নিয়েছে। ততক্ষণে কুমুদের মুখ চেয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই প্রশস্ত বুকে আশ্রয় চেয়ে হবে না তার। সে তো এখানেই নিজের সুখ খুঁজতে চেয়েছিল।
2 মিনিট না 1 মিনিটের আগেই আরশ আবার এসে দাঁড়ায়। কুমুদ, তোমাকে কষ্ট দিলাম। আসলে বুঝতেই পারিনি তুমি আসবে। ভেবেছিলাম কামরুল আসবে। কুমুদ মাথা নিচু করে বলে। ভেতরে আসতে বলবেন না মাস্টার মশাই? আরশ ইতস্তত করে। সে একাই থাকে এই চিলেকোঠার ঘরটায়। এই শীতের মিষ্টি দুপুরে একটা যুবকের ঘরে একটা অবিবাহিত যুবতী ঢোকাটা কারো কাম্য হতে পারে না। আগুন আর ঘি পাশাপাশি থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তার রাজকন্যাকে মানা করার ক্ষমতা কি আর এই জীবদ্দশায় হবে? কিছুটা অস্বস্তির সাথে দরজা থেকে সরে দাঁড়ায় আরশ। কুমুদ কাঁপা কাঁপা পায়ে ঘরে ঢোকে। একটা পুরুষ মানুষের ঘর তো সুন্দর গোছানো থাকতে পারে, এই ঘর না দেখলেই বিশ্বাসই হতো না কুমুদের। খাবারের ট্রেটা টেবিলে রাখতেই কুমুদের চোখ যায় টেবিলের উপর রাখা নতুন গল্পের বইয়ের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। নতুন বই দেখলে অভিভূত হয়ে যায় কুমুদ। এই পর্যন্ত তাকে গল্পের বইয়ের যোগান দেয় আরশ। কুমুদের পড়া হয়ে গেলে আবারও ফেরত দিয়ে যায়। বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে কুমুদ। মন ভরে ঘ্রাণ নেয় বইয়ের। নতুন বইয়ের পৃষ্ঠার গন্ধ মাতাল করা। তোমার জন্য এনে রেখেছি বইটা। কুন্দনকে পড়াতে যাওয়ার সময় ভেবেছিলাম নিয়ে যাব। তুমি এসেছো যখন নিয়ে যাও। কুমুদের কেমন যেন ঘোর লাগে। ফাঁকা ঘর, ভালোবাসার মানুষটা এত কাছে। কুমুদের খুব ইচ্ছা করে নিজেকে উজাড় করে দিতে। জীবনে একটু ভুল হলে খুব ক্ষতি হয়ে যাবে। পরক্ষণে নিজের ভাবনায় নিজের উপরই ঘৃণা হয় তার। এতটা নিজ চিন্তা কিভাবে মাথায় আসে তার? সম্ভ্রান্ত রক্ষণশীল পরিবারে বড় হয়ে ওঠা কুমুদ এসব কখনো ভাবার চিন্তাই করেনি। আর সে থেকে না ঘুরে আস্তে আস্তে বলে। না না না, সাতকাহন এখনো শেষ হয়নি। ওটা পড়ে না না, সাতকাহন এখনো শেষ হয়নি, ওটা পড়ে নিই আগে। কিন্তু এই বই পড়ার সৌভাগ্য আমার আর হবে কিনা আমি জানি না মাস্টার মশাই। শেষ কথাটাই গলা ধরে আসে কুমুদের। আরশ বুঝতেই পারে না কুমুদের কথা। অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। মাস্টার মশাই, একটা সত্যি কথা বলবেন? আমি কি কখনো ঝুট বলি? না তেমন না। আচ্ছা, আমি যদি এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাই, আপনি কি কষ্ট পাবেন? আরশ হতভম্ব হয়ে বলে। এগুলো কি বলছো কুমুদ? কত দূরে যাবে তুমি? যদি বলি অনেক দূরে, অনেক অনেক বেশি দূরে। যদি বলি 7 সমুদ্র 13 নদীর ওপারে। আর কিছু না ভেবেই কুমুদের হাত ধরে ওকে নিচের দিকে ফেরায়। কুমুদ কেঁপে ওঠে ওর স্পর্শে। এসব কি বলছো কুমুদ? কোথায় যাবে তুমি? প্রায় 6 ফুট লম্বা চওড়া বক্ষে প্রশস্ততার সামনে কুমুদের অসহায় লাগে। কোনোভাবেই এখন আরশের দিকে তাকাতে পারবে না সে। কুমুদ, কুছ তো বলো। মাস্টার মশাই, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বিলেত প্রবাসী ছেলে খুব তাড়াতাড়ি হয়তো আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। কুমুদ ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতে আরশের বুকটা কেঁপে ওঠে। কুমুদকে ছেড়ে দেয় সে নিজের হাতের বাঁধন থেকে। আরশের মুখ থেকে কোনো কথাই বের হয় না। অবাক চোখে কুমুদের দিকে তাকিয়ে ভাবতে থাকে কুমুদ আসলেই মজা করছে নাকি তার সাথে। কুমুদ, তুমি কি মজা করছো আমার সাথে? কুমুদ বিষণ্ণ গলায় বলে। মাস্টার মশাই, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। আপনি কিছু করুন মাস্টার মশাই। আরশের মাথা ফাঁকা লাগে। সে নিজেও যে এই পরিজার মায়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। তার ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে হায়দ্রাবাদ ফিরে পরিবার নিয়ে ফিরবে, আসবে এখানে আবার। আনোয়ার মোড়লকে সরাসরি প্রস্তাব দিবে সে তার মেয়েকে বিয়ে করার জন্য। কিন্তু এখন সে কি করবে? তার কি সাহস হবে আনোয়ার মোড়ল বা সারার মোড়লের ওপর কিছু বলার? এতক্ষণে কুমুদ তাকায় আরশি থেকে। তার পদ্মের পাপড়ির মতো ভাষা চোখগুলো রক্ত জবার মতো লাল হয়ে আছে। আরশ তাকাতেই পারে না সেদিকে, চোখ নামিয়ে নেয়। একজন পুরুষ যতই শক্তিশালী হোক, সে শারীরিক শক্তির দিক থেকেই হোক বা মানসিক, প্রেয়সীর চোখের পানি সহ্য করার ক্ষমতা সৃষ্টিকর্তা কোনো পুরুষকেই দেননি। চুপ করে আছেন কেন মাস্টার মশাই? আপনি আমাকে ভালোবাসেন না? আপনি সহ্য করতে পারবেন আমি অন্য কারোর হাতে ধরে বাড়ি থেকে চলে গেলে? কুমুদ কিছুক্ষণ চুপ থেকে আস্তে আস্তে বলে। আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবেন না মাস্টার মশাই? আমরা অনেক দূরে চলে যাব, আমাদের ওরা কেউ খুঁজে পাবে না। এই মোড়ল বাড়ির সীমানা থেকে দূরে, অনেক দূরে। সেখানে কোনো বাধা থাকবে না ভালোবাসার।
আমাদের ছোট্ট একটা সংসার হবে, শুধু আপনি আর আমি থাকবো, কেউ আলাদা করতে পারবে না আমাদের। কুমুদ স্বপ্নাদের চোখে আরসের দিকে তাকিয়ে তার উত্তরের অপেক্ষা করতে থাকে। আরস নির্লিপ্ত গলায় বলে, কি করব আমি কুমুদ? কি করার ক্ষমতা আছে আমার? ফিরে যাও কুমুদ, তুমি যা বলছো তা অবাস্তব, অসম্ভব, এই কখনো হওয়ার নয়। কুমুদ অসহ্য হয়ে বলল, কেন হওয়ার নয় মাস্টার মশাই? এই পৃথিবীতে কি ভালোবাসার কোনো দাম নেই? ভালোবাসা পূর্ণতা পায় না এই পৃথিবীতে? আমরা কি ভালো থাকতে পারবো দুজন দুজনকে ছেড়ে? আরস উত্তরই দেয় না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার মতো ব্যর্থ প্রেমিকের কি কখনো সাহস হবে আনোয়ার মোড়লের মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার? কতদূর যাবে সে পালিয়ে? হায়দ্রাবাদ যাবে? সেখানে তার অসহায় মা, দুইটা ছোট ভাই বোন। যদি মোড়লেরা তাদের কোনো ক্ষতি করে ফেলে? চুপ করে থাকবেন না মাস্টার মশাই। আগামীকালেই রেজওয়ান সাহেব আসছেন আমাদের বাড়ি। হয়তো খুব তাড়াতাড়ি বাবা বিয়ের দিন ঠিক করে ফেলবে। আমাকে নিয়ে সোজা চলে যাবে বিলেত। আর হয়তো আমাকে কখনো দেখতেও পাবেন না আপনি। আর অন্যদিকে আমার ফিরে সত্যি কাঁপা কিছু কাঁপা করার গলায় বলল, ক্ষমতা নেই, কুমুদ। যদি সত্যি এমন হয়, আমি ধরে নেব আমার ভাগ্যে তুমি ছিলে না। কুমুদ রাগে ঈষৎ লাল হয়ে যায়। সে কখন হিসাবে চিৎকার করে না রাগ হলে, কিন্তু আজ তার সহ্যই হচ্ছে না কিছু। আর সেদিকে তাকিয়ে রাগে চোখে চিৎকার করে বলল, আপনি একজন কাপুরুষ মাস্টার মশাই। আমি আমার জীবনের বড় ভুলটা করেছি আপনাকে ভালোবেসে। আমি একটা মেয়ে হয়ে সবকিছু ছেড়ে আপনার হাত ধরার সাহস করেছি। সেখানে আপনি একটা পুরুষ হয়ে ভয়ে নিজের ভালোবাসাকে অন্যের হয়ে যেতে বলছেন। কেন সেই কিশোরী মেয়েটার মন প্রেমের স্রোতে ভাসিয়েছিলেন তখন? স্বপ্ন দেখিয়েছিলেন তাকে একটা সুন্দর ভালোবাসার। কত শত প্রেমের চিঠি দিয়েছিলেন মেয়েটাকে, কত নির্ঘুম রাত উপহার দিয়েছেন। তখন একবার আপনার মনে হয়নি এমন কোনো দিন আসতে পারে যেদিন আপনাকে এমন সাহস দেখাতে হবে? আজ সেই মেয়েটা কিশোরী থেকে পূর্ণ যুবতী হয়ে দ্বারে তাকে আপনার দ্বারে এসে হাত পেতেছে। এইভাবে ফিরিয়ে দেবেন তাকে আপনি? আপনি আসলে একটা কাপুরুষ মাস্টার মশাই। আমি ভুল করেছি আপনাকে ভালোবেসে। কুমুদের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কথা থামিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয় সে। পাথরের মতো দাঁড়িয়ে তার কথাগুলি শুনছে আরস। তার সামনে পুরো পৃথিবী টলছে। কুমুদ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে ছুটে চলে যাচ্ছিল। ঠিক তখন আরস তার হাত টেনে ধরে। সে জানে না কি করছে সে। অদ্ভুত একটা ঘোরের মধ্যে ডুবে আছে সে। কুমুদের কথাগুলো তার ভেতরে সত্তাকে কেমন নাড়িয়ে দিয়ে চলে গেল। আচমকা আরসের স্পর্শে থরথর করে কেঁপে ওঠে কুমুদ। প্রিয়তমের প্রথম স্পর্শ একটা নারীর ভেতরটাকে উল্টে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। হাত ছাড়ুন মাস্টার মশাই। হাত ছাড়ার জন্য তো হাতটা ধরিনি কুমুদবতী। এটুকু বলে আরস কুমুদকে টেনে নিজের কাছে নিয়ে আসে। কুমুদ ভয়ে চোখ বন্ধ করে ফেলে। ঠোঁটটা তিরতির করে কাঁপছে তার। সে স্পষ্ট শুনতে পাচ্ছে তার মাস্টার মশাইয়ের হৃৎপিণ্ডের আওয়াজ। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে, কিন্তু একটা অজানা আকর্ষণ তাকে চুম্বকের মতো আটকে রেখেছে আরসের কাছে। হঠাৎ আরস কুমুদের কোমরটা চেপে তাকে আরও কাছে নিয়ে আসে। হতবিহ্বল হয়ে যায় কুমুদ। কি করছে মাস্টার মশাইটা? অনেক বড় ভুল হয়ে যাবে তো এরপরে। কিন্তু এই শক্ত বাহুডোর হতে কিভাবে নিজেকে মুক্ত করবে সে? সে শক্তি কি তার আছে? মাস্টার মশাই কি করছেন? কুমুদের ফিসফিস আওয়াজ আরসকে আরো ঘোরে ডুবি দেয়। কুমুদের ঠোঁটটা এত টানছে কেন তাকে? মিনিট দুই পর হালকা ধাক্কা দিয়ে আরসকে দূরে ফেলে দেয় কুমুদ। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে সে। কি থেকে কি হয়ে গেল? এটা তো পাপ, মহা পাপ। লজ্জায় লাল হয়ে যায় সে। কোনোভাবেই সামনের মানুষটার দিকে সে আর তাকাতেই পারবে না। আরস নিজের ঠোঁট কামড়ে হাসে। ভীত হরিণীর মতো কাঁপছে কুমুদ তার সামনে। যা কিছু হয়ে যাক, এই মেয়েটার হাত সে ছাড়বে না। তার রানীর জন্য যে কোনো ঝড়ের সামনে দাঁড়াতে সে রাজি। আর আবারও কুমুদের আরও অনেকটা কাছে চলে আসে। কুমুদ নিজের জায়গায় অনড় দাঁড়িয়ে থাকে। একটু নড়লে যেন সে অজ্ঞান হয়ে যাবে। আরস নিজের মুখটা কুমুদের কানের কাছে এনে ফিসফিস করে বলে, আমি কাপুরুষ নই কুমুদবতী। আমি আমার প্রেমের জন্য নিজের জীবন বাঁচিয়ে রাখতে পারি। আমি সম্রাট শাহজাহান নই। আমি আমার প্রেমের সমাধির উপর কুমুদ মহল বানাতে পারবো না,
কিন্তু আমি নিজেই শক্তিশালী প্রাচীরে ঘেরা দুর্গ হয়ে আমার প্রেমকে রক্ষা করে যাব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই দেহ যতদিন আমার অস্তিত্ব জানান দেবে, ততদিন আমার নিঃশ্বাসে একটি নাম উচ্চারণ করে যাবে, কুমুদ। কুমুদের সারা শরীর জুড়ে শিহরণ জাগে। অদ্ভুত প্রশান্তিতে মন প্রাণ জুড়িয়ে আসে তার। খুশিতে পাগল হয়ে যাচ্ছে এমন মনে হয় তার। কুমুদ আরশের দিকে তাকাতেই পারে না। ওই চোখের দিকে আর একবার তাকালে গভীরতার মাঝে ঠাঁই পাবে না আর। ছুটে বের হয়ে আসে আরশের ঘর থেকে। আরশ বৃদ্ধাঙ্গুল ঠোঁটে বুলিয়ে মুচকি এসে দেয় সেদিকে তাকিয়ে। নুপুরে ঝমঝম আওয়াজ করে সিঁড়ি দিয়ে দৌড়ে নামছে কুমুদ। খুশিতে তার নৃত্য করতে ইচ্ছে করছে। ভাবিকে জানাতে হবে আগে সবটা। তার মন বলছে মাস্টারমশাই ঠিক একটা ব্যবস্থা করে এই বিয়ে ভাঙবে। এরপর তাদের খুব সুন্দর সাজানো একটা সংসার হবে। হঠাৎ সিঁড়ির গোড়ায় আসতেই তার মুখ অন্ধকার হয়ে যায়। ভয়ে হাত পা জমে ওঠে তার। অজানা আশঙ্কায় বুক কাঁপেন কুমুদের। আরশি বেগম দাঁড়িয়ে আছে সেখানে কঠিন মুখে। কিন্তু মায়ের তো এখন দুপুরকালীন ঘুমের সময়। তার এখানে থাকার তো কথা না। তাহলে কি মা কিছু জানতে পারলো? এক পাও সামনে এগোতে পারে না সে। আরশি বেগম শীতল গলায় বলেও, কোথায় গিয়েছিলে? কুমুদের একবার মনে হলো সে বলে ছাদের গাছগুলো দেখতে গিয়েছিল সে। অনেক ফুল ফুটেছে তো গাছে তাই। অনেক ফুল ফুটেছে তো গাছে তাই। কিন্তু মায়ের সামনে মিথ্যা বললে যদি ধরা পড়ে যায়, বা মা যদি আগে থেকে জানতে পারেন যে সে আজ মাস্টারমশাইকে খাবার দিয়ে এসেছে, তখন তো আরও বিপদ। সন্দেহ জোরালো হবে মায়ের। ভয় ভয়ে কুমুদ উত্তর দিল, মাস্টার মশাইয়ের খাবার দিতে গিয়েছিলাম মা চিলেকোঠার ঘরে। তুমি গিয়েছো কেন? প্রতিদিন তো কামরুল খাবার নিয়ে যায়, আজ তোমার যেতে হলো যে? মা ভাবি আজ নিয়ে যাচ্ছিল। আমাকে দেখে বলল উনি একটু ব্যস্ত তাই আমাকে নিয়ে যেতে। কিন্তু কি হয়েছে মা? আরশি বেগম উত্তর দেন না। ভ্রুকুচকি মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। হয়তো কিছু বোঝার চেষ্টা করছে সে। না কিছু না, তবে মনে রেখো সামনে তোমার বিয়ে। এখন অযথা ঘোরাঘুরি করা ঠিক না। আর একজন অবিবাহিত যুবকের ঘরে তো একদমই যাওয়া উচিত না। নিজের ঘরে থাকার চেষ্টা করবে বেশিরভাগ সময়। কুমুদ মনে মনে স্বস্তি নিঃশ্বাস ফেলে। যাক, মা কিছু সন্দেহ করেনি। হালকা করে মাথা কাত করে সে। এখন যাও নিজের ঘরে। কুমুদ চলে যাচ্ছিল, হঠাৎ আবার তাকে থামায় আরশি বেগম। তোমার ঠোঁটটা এমন লাল কেন লাগছে কুমুদ? কুমুদ কেঁপে ওঠে। এখন কি করবে সে? মা কি কিছু বুঝে ফেলবে? কই না তো মা। কাছে এসো তো। কুমুদ কাঁপা কাঁপা পায়ে মায়ের পাশে দাঁড়ায়। মেয়ের ঠোঁটের কাছে হাত দিতেই চমকে ওঠে আরশি বেগম। জ্বরেতেও কাপ পড়ে যাচ্ছে মেয়ের। বোকামি কি বুঝতেই পারেনি নিজের জ্বর এসেছে? কুমুদ, তোমার শরীর তো আগুনের মতো গরম। এত জ্বর এসেছে কখন তোমার? আমাদের জানাওনি কেন? এজন্যই লাল হয়েছিল ঠোঁট, চোখ সব। বোকামি কি বুঝতেই পারেনি নিজের জ্বর এসেছে? কুমুদ একটা ঘোরের মধ্যে ছিল। সে নিজেও বুঝতে পারেনি কখন তার গায়ে এত জ্বর এসেছে। তাও বাঁচা গেল। মা ভেবেছে জ্বরের কারণে মুখ লাল ছিল তার। এখনই ঘরে গিয়ে শুয়ে পড়ো তুমি। আমি পানি নিয়ে আসি। মাথায় পানি দিতে হবে তোমার। বাবার ভাইজানকেও খবর পাঠাতে হবে। মা এত অস্থির হবে না তো। বাবা আর ভাইজান খুব দুশ্চিন্তা করবেন। দুশ্চিন্তা করার মতো কিছু হলে দুশ্চিন্তা করবে না? সারা জীবন কাজ আর কাজ করেই যাবে। মেয়েটা আজ বাদে কাল এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর অসুস্থতায় বাপ ভাই তো দুশ্চিন্তা করবেই। কুমুদ মাথা নিচে করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে আগামীকাল রেজওয়ান এসে পৌঁছাবে এখানে। তুমি জ্বর বাঁধিয়ে বসলে ছেলেটা এসে এই অবস্থায় দেখবে তোমাকে। কুমুদ বিষণ্ণ গলায় বলল, তোমার এত উদ্বিগ্নতার কারণ কি? আমার অসুস্থতা নাকি রেজওয়ান সাহেব এসে আমাকে এই অবস্থায় দেখবে সেটাই মা? আরশি বেগম একটু অস্বস্তি নিয়ে বলল, বেশি কথা বলো না কুমুদ। আমি আঞ্জানাকে পাঠাচ্ছি তোমার ঘরে। ও মাথায় পানি দিয়ে দেবে। আমি যাই তোমার বাবাকে খাবার পাঠানোর ব্যবস্থা করি। চুপচাপ ঘরে যেয়ে শুয়ে পড়ো। আরশি বেগম ব্যস্ততার সাথে বেরিয়ে যায়। কুমুদ নান হেসে ঘরের দিকে পা বাড়ায়। কুমুদ, তোমার জ্বর? জ্বর নিয়ে মিটমিট করে হাসছো তুমি? অঞ্জনার কথায় আবার লজ্জা পেয়ে হাসি কুমুদ। আজ আজ অসম্ভব ভালো লাগছে। অদ্ভুত একটা সুখের পরশ বয়ে যাচ্ছে সারা শরীর জুড়ে। কীভাবে বুঝাবে এই ভালো লাগার উৎস সবাইকে?
মাস্টারমশাই কি আবারও প্রেমে উৎসর্গ করেছে নাকি ননদিনী? কুমুদ শোয়া থেকে উঠে বসে, অঞ্জনার মুখ চেপে ধরে বলে। আসতে বলো ভাবি, মা যে কোনো মুহূর্তে চলে আসবে। অঞ্জনা হেসে বলে। কেউ আসবে না। এখন আমাকে বলো তো, তোমার এই খুশির কারণ কি? কথা হয়েছে বিয়ের ব্যাপারে ওনার সাথে? কি বললেন উনি? সব বলবো ভাবি, কিন্তু এখন না। তুমি আমাকে কথা দাও, তুমি আমার সাথেই থাকবে, যেভাবে হোক ভাইজানের হাত থেকে আমাদের বাঁচাবে তুমি। অঞ্জনা কুমুদের মাথায় হাত রেখে বলে। আমি আছি কুমুদ। আমি জীবনে যে কষ্ট সহ্য করেছি, আমি চাই না তুমি সেই কষ্ট পাও। ভালোবাসার মানুষটার সাথে অনেক ভালো থাকবে তুমি। কুমুদ স্বপ্নে ভাসা চোখে অঞ্জনার দিকে তাকায়। এই ছোট্ট জীবনে তার আর কি চাওয়ার থাকতে পারে, যদি সে সত্যিই তার মাস্টার মশাইকে নিজের করে পায়। নিশুতি রাত, লুকিয়ে ছাদে এসেছে কুন্দন। তার অসম্ভব কষ্ট হচ্ছে কেন জানি। বারবার মাস্টার মশাইকে একবার দেখতে ইচ্ছে করছে তার। আজ 2 দিন হয় মানুষটা তাকে পড়াতে যাচ্ছে না, কারণ সে জানে না মানুষটাকে কীভাবে বোঝাবে। সে তাকে একদিন না দেখলে ভেতরটা অঙ্গারের মতো ঝলসে যায়। অনেকবার বোঝানোর চেষ্টা করেছে কুন্দন তাকে, কিন্তু সে বোঝেনি। আসলে কি বোঝেনি, নাকি বুঝেও না বোঝার ভান করেছে। ওই তীরের ফলার মতো তীক্ষ্ণ চোখ জোড়া না দেখা পর্যন্ত যে কুন্দনের ঘুম আসে না, মানুষটা কি কখনো বুঝবে না? বারবার উকি দিচ্ছে সে ঘরের বাইরে থেকে। যদি একটা নজর দেখা যায়, যদি মানুষটা জ্যোৎস্না বিলাস করতে কিন্তু ছাদে আসে, একবারেই কি অসম্ভব কিছু? সে যে এখানে এসেছে তার বাবা বা ভাইজান যদি জানতে পারে, তাকে হয়তো জানেই মেরে ফেলবে। আশাটাকে নূপুর খুলে রেখে এসেছে সেই, যাতে শব্দ না হয়। কালো কাপড় দিয়ে মাথা ঢেকে এসেছে। এই উথাল পাথাল জ্যোৎস্নায় মনটা হু হু করে ওঠে তার। অনেকক্ষণ যাবৎ ঘরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে কুন্দন। সে বুঝতে পারে আজও দেখা হবে না মাস্টার মশাইয়ের সাথে। ভারাক্রান্ত মনে ফিরে আসে সে নিজের ঘরে। তার খুব ইচ্ছে করে মানুষটার সাথে দূরে কোথাও হারিয়ে যেতে। এই চলতে ফিরতে বাধা দেওয়া জীবনটা থেকে অনেক দূরে পালিয়ে যেতে ইচ্ছে করে তার। একটা অদৃশ্য শিকল পরানো তাদের পায়ে। সবাই ভাবে কতই না সুখের জীবন মোড়ল বাড়ির মেয়েদের। হ্যাঁ, একদম যেন রূপকথার রাজকন্যা। কিন্তু একমাত্র তারা 2 বোনই জানে, এক ঘুঁটি পানে গড়িয়ে খেতেও তাদের অনুমতি নিতে হয়। সেখানে নিজের পছন্দের কাউকে সারা জীবনের জন্য পেতে চাওয়াটা কত বড় অপরাধ। কুন্দনে বুক চিরে কান্না বের হয়ে আসে। উচ্চ শব্দে কাদাও তো আবার তাদের নিষেধ এ বাড়িতে। সকাল সকাল এমন শোরগোল পড়ে গেল মোড়ল বাড়িতে, যেন ডাকাত পড়েছে। হবে নাই বা কেন? এবারে এর হবু বড় জামাই আসছে, তাও আবার বিলেত ফেরত। বাড়ির প্রাচীরের ওপাশে বেশ বড় জটলা বেঁধেছে গ্রামবাসীর। সাহেবের মতো জামাই আসছে। সবাই উদ্গ্রীব হয়ে আছে তাকে দেখার জন্য। বড় মোড়ল সাহেব নিজে গিয়েছেন গাড়ি করে তাকে আনতে। ছোট মোড়ল মানে সারোয়ার আজ বাড়িতেই আছে, তদারকি করছে নিজে দাঁড়িয়ে সব আয়োজনে। বিন্দুমাত্র ত্রুটিও যেন না হয়। আরশকে ডেকে পাঠিয়েছে সারোয়ার। তার ইচ্ছে রেজওয়ানের কখন কি দরকার, সে যতদিন এই বাড়িতে থাকবে সব যেন আরশ দেখে। এই দায়িত্ব তাকেই দিতে চায় সারোয়ার। ছোট মোড়ল সাহেব, আমাকে ডেকেছেন আপনি? ও হ্যাঁ, মাস্টার মশাই যে। তা আছো কেমন? অনেক দিন তো দেখা হয় না তোমার সাথে, কথাও হয় না। ভালো আছি মোড়ল সাহেব, আপনি কেমন আছেন? আর বলো না মাস্টার মশাই, ভীষণ ব্যস্ততার মধ্যে আছি। এই যে দেখছো এত আয়োজন, আমার বোন কুমুদের হবু বর আসছে বিলেত থেকে, তার জন্যই করা হচ্ছে। একা সব দিক সামলাতে পারি না, আবার এর মধ্যে বোনটারও ভীষণ জ্বর। চমকে উঠে আরশ। কার জ্বর? কুমুদ না কুন্দনের? ভয় ভয়ে আরশ বলে। জ্বর এসেছে কার মোড়ল সাহেব? কুমুদের হঠাৎ করেই কাল থেকে আকাশ পাতাল জ্বর। এদিকে ওর হবু বর আসছে। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। আরশে ইচ্ছে করছে সব ছুঁড়ে ফেলে দিতে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে কে ওর হবু বর না, কুমুদ শুধু আমার। ওর জ্বর এসেছে শুধু বিরহের যন্ত্রণায়। কেন বুঝতে পারছেন না আপনারা? নিজেকে সামলায় সে। তার প্রাণপ্রিয় প্রেয়সী জ্বরে কাতরাচ্ছে, আর এদিকে এত আয়োজন হচ্ছে। সব কিছু অসহ্য লাগে তার।
তা শোনো মাস্টার মশাই, তোমাকে যে কারণে ডেকেছি, এই কদিন কুমুদের তোমার পড়াতে আসা লাগবে না। তোমাকে আরেকটা দায়িত্ব আমি দিব। আমার অনুরোধ থাকবে তোমার কাছে। অনুরোধ কেন বলছেন মোরল সাহেব? আদেশ করুন। রেজওয়ান মানে কুমুদের হবু বরের দেখভাল তুমি করবে। ওর কখন কি দরকার, সুবিধা অসুবিধা সব তোমাকে দেখতে হবে। আর আমি জানি এই দায়িত্ব তুমি যেভাবে পালন করতে পারবে আর কেউ সেভাবে পালন করতে পারবে না। আরস তাদের দাঁত চেপে নিজেকে সামলায়। ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে এখনই কুমুদকে নিয়ে পালিয়ে যেতে। সহ্য হচ্ছে না তো কিছু তার। কোনো পুরুষের পক্ষে কি এটা সম্ভব, তার প্রেয়সীর হবু বরের দেখভালের দায়িত্ব নেওয়া? আরসকে চুপ থাকতে দেখে সরোয়ার বলে, তুমি পারবে না মাস্টার মশাই? আরও জানে মোরল সাহেবেরা কিছু বলে তাও অনুরোধ না, আদেশই করে তারা। সে আদেশ অমান্য করার সাহস কারো নেই। পারবো মোরল সাহেব। সরোয়ারের মুখে হাসি ফুটে ওঠে। আরসের কাঁধে হাত রেখে বলে, আমি জানতাম তুমি রাজি হবে। দোতলা বারান্দা থেকে এক দৃষ্টিতে উঠোনে তাদের দিকে তাকিয়ে আছে কুমুদ। তার ভয় ভয় করছে। তাহলে কি মাস্টার মশাই তার ভাইজানকে তাদের ব্যাপারে কিছু বলে দিল? কি কথা হচ্ছে তাদের মধ্যে এত? ভাইজানের মুখ দেখে তো মনে হচ্ছে না এমন কিছু মাস্টার মশাই বলেছে। তাহলে কি কথা থাকতে পারে তাদের মধ্যে? বিশাল বসার ঘরে বসানো হয়েছে রেজওয়ানকে। তার চোখে মুখে একরাশ কৌতূহল। ঘুরে ঘুরে তাকিয়ে সব দেখছে সে। এর আগেও এই বাড়িতে এসেছে সে। কুমুদ তখন মাত্রই শৈশব পেরিয়ে কৈশোরে পা দিয়েছিল। তখন থেকেই তাকে মনে ধরে যায় রেজওয়ানের। এতগুলো বছর সে অপেক্ষা করেছিল কুমুদকে কাছে পাওয়ার। আরশি বেগম আর অঞ্জনা ছুটে ছুটে বেড়াচ্ছে খাবার নিয়ে। হেঁটে ওটা ধরছে রেজওয়ানের মুখের সামনে। কোনো কাজের লোক নয়, তারা নিজেরাই আপ্যায়ন করতে চায় রেজওয়ানের। এমন সাহেবের মতো জামাই হবে তার ভাবতেই আরশি বেগমের চোখে পানি চলে আসে। রেজওয়ান তেমন কিছু খাচ্ছে না, একটু বিরক্ত লাগছে তার। কুমুদকে দেখতে ইচ্ছে করছে শুধু। আনোয়ার মোড়ল আর সারোয়ার দুজনই বসে আছে রেজওয়ানের দুই পাশে। তা বাবা রেজওয়ান, এখানে কি তোমার খারাপ লাগছে? নিজের ঘরে বিশ্রাম নেবে তুমি? রেজওয়ান আনোয়ার মোড়লের দিকে তাকিয়ে বলল, একটু বিরক্ত লাগছে চাচাজান। আসলে বাঙালিদের এত সংস্কৃতি আমার ঠিক পছন্দ হয় না। এই যে চাচি আর ভাবি শাড়ি পরে মাথায় এত বড় ঘোমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এগুলো দেখতে কেমন অস্বস্তি লাগছে। কুমুদও কি এভাবেই চলাফেরা করে? তাহলে নিজেকে পরিবর্তন করতে হবে ওখানে যেয়ে। লন্ডনে কেউ এভাবে চললে সবাই হাসাহাসি করবে। সবাই হতবাক হয়ে যায় রেজওয়ানের কথা শুনে। প্রথম দিনেই কোনো ছেলে হবু শ্বশুর বাড়িতে এসে এইভাবে কথা বলতে পারে? এইভাবে কথা বলা শিখেছে সে? আর সে নিজেও তো বাঙালি, না হয় ছোট থেকেই বিলেতে বড় হয়েছে। তার মানে তো নিজের সংস্কৃতিকে ছোট করতে পারে না সে। সেখানে উপস্থিত আরস নিজেও দুই হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সামলায় সে। কুমুদকে পরিবর্তন করাতে চায়ও? হ্যাঁ, এত বড় সাহস ওর! আনোয়ার মোড়ল পরিস্থিতি সামলাতে জোর করে হেসে বলল, সে দেখা যাবে। তুমি অনেক দূর থেকে এসেছো, গোসল করে নাও। একসাথে খাবো আমরা সবাই। এরপর নিজের ঘরে বিশ্রাম করবে তুমি। আগে কুমুদকে ডাকুন চাচাজান, ওর সাথেই তো দেখা হলো না। নাকি আমি ওর ঘরে যাব? আনোয়ার মোড়ল আর সারোয়ার পরস্পর মুখ চাওয়াচাই করে। তারা ভাবতেই পারছে না বাড়ির একটা ছেলে তাদের বাড়ির মেয়ের ঘরে যাবে। এটাও সম্ভব? অঞ্জনা আর চোখে আরসের দিকে তাকায়। আরস চোখ মুখ শক্ত করে রেখেছে, যে কোনো সময় যেন কিছু একটা বলে বসবে। যে রাগে লাল হয়ে আছে তার মুখ। রেজওয়ান ভাই, তুমি আগে গোসল করো। আমার বোন আসবে তোমার সাথে দেখা করতে। তুমি ভেবো না, আর ও তো তোমারই হবু স্ত্রী। এতদিন যখন অপেক্ষা করেছো, আর একটু সময় অপেক্ষা করো। আনোয়ার মোড়ল সবাইকে আগেই মানা করেছিল কুমুদের জ্বরের কথা রেজনকে না বলতে। তাই সারোয়ার কথা বাড়ায় না ওদিকে। অনিচ্ছার সাথে উঠে দাঁড়ায় রেজওয়ান। এসব সংস্কৃতি একদম ভালো লাগে না তার। বাড়ির একজন সদস্য যে কিনা তার হবু বউ, তার সাথে দেখা করার জন্য এত কথা বলতে হবে কেন? লন্ডনে তো এমন কিছুই হয় না। অজপাড়া গায়ের মেয়েগুলো বেশ সংস্কারী হয়। এসব রেজওয়ানের পছন্দ নয়। বিরক্তির সাথে উপস্থিত সবার দিকে তাকায় সে। হঠাৎ আরশের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, আপনাকে তো চিনলাম না। সারোয়ার একটু হেসে এগিয়ে এসে বলে,
ও আরশ বিন মুর্তুজা আমাদের বাড়িতেই থাকে। ওর আসল বাড়ি হায়দ্রাবাদে। এখানে থেকে নিজে পড়াশোনা করে আর কুন্দুদের পড়ায়। আগে কুন্দুদেরকেও পড়াতো। আজ থেকে তোমার যা যা লাগবে ওকে বলবে। ওকে আমি দায়িত্ব দিয়েছি তোমার দেখভালের। আরশ এখনো কঠিন মুখে দাঁড়িয়ে আছে। রেজন সেদিকে তাকিয়ে মুচকি এসে বলল, আমার যা দরকার আমি নিজেই তার ব্যবস্থা করে নিতে পারবো। তার জন্য হায়দ্রাবাদের শিক্ষকের কোনো সাহায্য আমার প্রয়োজন হবে না। আরশ অদ্ভুত চোখে রেজওয়ানের দিকে তাকায়। রেজওয়ান সে দৃষ্টি উপেক্ষা করে বের হয়ে যায় ঘর থেকে। ছাদের কার্নিশে কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে কুমুদ। তার সামনে বুকে হাত পিঠে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রেজওয়ান। আর যাই হোক, বাঙালি মেয়েদের সৌন্দর্যের কথা তাকে স্বীকার করতেই হবে। মনে হচ্ছে দিনের বেলাতেই এক ফালি চাঁদ উঠে তার সামনে দাঁড়িয়ে আছে। রেজওয়ান পলক ফেলতেই পারে না। প্রচণ্ড জ্বরে কাঁপছে কুমুদ। তার নাকের টাকা লাল হয়ে আছে। বাবার আদেশ, রেজওয়ানের সাথে কথা বলতে হবে এখনই। রেজওয়ান তাকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। আচ্ছা, তোমার নামটা কিন্তু দারুণ। কুমুদ নামের অর্থ কি? কুমুদের একটু ইচ্ছে করছে না এই মানুষটার সাথে কথা বলতে। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রখর হয়। কুমুদের মনে হচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটা কোনো একটা খারাপ দিক আছে যা সে ধরতে পারছে না। যদিও সে এখনও তার সাথে কোনো অসভ্যতা করেনি, যথেষ্ট ভদ্র ব্যবহার করছে। তা কুমুদের মনে হচ্ছে কোথাও একটা সমস্যা তো আছে। মাথা নিচু করে কুমুদ কুমুদ উত্তর দেয়, কুমুদ অর্থ শ্বেতপদ্ম, তবে নামটার আরো একটা ভাবার্থ আছে। যে কখনো অন্যায়ের সাথে আপোষ করে না, যার শির সর্বদা উঁচু থাকে, আর যে কখনো ঝুঁকি নিতে ভয় পায় না। রোজান বেশ মুগ্ধ হয়। তার ধারণা ছিল বাঙালি মেয়েরা, বিশেষ করে যাদের বেড়ে ওঠা গ্রামাঞ্চলে, তারা গুছিয়ে কথা বলতে পারে না। রোজান বেশ রোমাঞ্চিত হয়। বাহ, তোমার কথা বলা ভঙ্গিটা বেশ সুন্দর। কিন্তু আসলেই তোমার নামের সাথে তোমার মিল আছে। তুমি একটা ফুটন্ত শ্বেতপদ্মের মতোই কোমল আর সুন্দর। কুমুদ উত্তর দেয় না। তার শরীরে প্রবল উত্তাপ সে টের পাচ্ছে। জ্বর বাড়ছে ক্ষণে ক্ষণে। কিন্তু ভাইজানের করার নির্দেশ, কোনোভাবেই রেজনের সামনে বলা যাবে না জ্বরের কথা। সে তো ইচ্ছে করে জ্বর বাঁধায়নি। এত লুকোচুরি কিসে? কুমুদের মাথায় আসে না। আমার কিন্তু বাংলায় কথা বলার অভ্যাস নেই যদিও, তবুও চেষ্টা করছি বাংলাতে কথা চালিয়ে যাওয়ার। বাংলায় কথা না বললে তোমরা আবার বুঝবে না আমার কথা। কুমুদ ঝট করে রেজনের দিকে তাকায়। তার চোখ জোড়ায় আগুন খেলা করে। রেজনে চোখ আড়ায় না। রেজওয়ান সাহেব, আপনি নির্দ্বিধায় আমার সাথে ইংরেজিতে কথা বলতে পারেন। আমি ইংরেজি সাহিত্যে গ্রাজুয়েট করেছি। আমি আমি উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট, রোমিও জুলিয়েট পড়েছি। এছাড়াও ইংলিশ লিটারেচারের উপর আমার যথেষ্ট দক্ষতা আছে। আপনি চাইলে আমি নির্বিঘ্নে আপনার সাথে এগুলো নিয়ে কথা চালিয়ে যেতে পারবো। রেজান অত্যন্ত চমৎকৃত হয়। তার ধারণাতেও ছিল না গ্রামের একটা মেয়ের জ্ঞান এতটা হতে পারে। সে ভেবেছিল লন্ডনে নেওয়ার পর সব নতুন করে শেখাতে হবে এই মেয়েকে। কিন্তু মেয়ের জ্ঞানের পরিধি দেখে যার পর নাই দারুণ অবাক হয় সে। বাহ, অবাক হলাম তোমার কথা শুনে। তোমরা সব সময় এমন বাংলা কথা বলো। আমার ধারণা ছিল না তুমি ইংরেজি ছাত্রী হতে পারো। কুমুদ মুচকি এসে বলল, আপনি আরো অনেক কিছুই আস্তে আস্তে জানতে পারবেন। বাংলা ভাষায় কথা বলতে পারলে আমরা আত্মার তৃপ্তি পাই। পৃথিবীর আর কোনো ভাষা আমাদের এতটা তৃপ্তি দিতে পারবে না। কিন্তু তার মানে এটা নয় আমরা অশিক্ষিত। ইংরেজদের থেকে মুক্তি পেলেও দাসত্ব আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। রেজন অস্বস্তিতে নড়ে চড়ে দাঁড়ায়। তার মনে হচ্ছে মেয়েটা তাকে সূক্ষ্মভাবে অপমান করার চেষ্টা করছে। কুমুদের প্রতিটা কথাতেই সে অবাক হচ্ছে। তা তোমাকে এত পড়াশোনা কে শেখালো? এখন দয়া করে বলো না তোমার ওই হায়দ্রাবাদের শিক্ষক তোমাকে এসব শিখিয়েছে। কুমুদ ছট করে জলজলে চোখে রেজনের দিকে তাকায়। তার বারুদের মতো জ্বলে ওঠা অক্ষি যুগল দেখে রেজন থতমত খেয়ে যায়। হ্যাঁ, মাস্টার মশাই আমাকে শিখিয়েছে। ওনার কাছে থেকে গল্পের বই পড়া শিখেছি আমি। দেশি বিদেশি সব লেখকের বই উনি আমাকে যোগান দিন। আর যাকে হায়দ্রাবাদী শিক্ষক বলছেন, উনিও ইংরেজি সাহিত্যের মাস্টার্স করেছেন। উনি পড়াশোনার পাশাপাশি ইংরেজিতে বইও লিখছেন। এছাড়াও একটা ইংরেজি পত্রিকার সম্পাদক হিসেবেও তিনি কাজ করছেন। তাই নাকি? শুনে অবাক হলাম।
এমন আজপোড়া গায়ে এতটা শিক্ষিত কেউ থাকতে পারে আমার চিন্তা তো ছিল না। কুমুদ রেজওয়ানের উপর থেকে দৃষ্টি সরিয়ে নেয়। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার সাথে কথা চালিয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে না তার। এই দেশের সন্তান হয়েও যে দেশের মানুষকে এতটা ছোট করে কথা বলতে পারে, সে আর যাই হোক ভালো মানুষ হতে পারে না। কুমুদ ছাদের রেলিং ধরে দূরে আকাশের দিকে তাকায়। সন্ধ্যা নামবে নামবে করছে, পাখি তাদের নিড়ে ফিরছে ঝাঁকে ঝাঁকে। সেদিকে তাকিয়ে উদাস গলায় কুমুদ পড়ে, নিজের চিন্তার পরিসরকে বড় করুন রেজওয়ান সাহেব। আর কতকাল কুয়োর ব্যাং হয়ে বাঁচবেন? রেজান চল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়ায়। হতবাক হয়ে যাচ্ছে সে সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ একটা মেয়ের কথা শুনে। একদিনে এত কিছু হজম করতে পারছে না। চলুন রেজওয়ান সাহেব, নিচে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কুমুদ এগিয়ে যেতে গেলে আচমকা তার হাত চেপে ধরে রেজওয়ান। কুমুদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। অবাক হয়ে যায় লোকটার সাহস দেখে। কোনো কথাই বের হয় না তার মুখ দিয়ে। আর একটু সময় থাকলে হয় না কুমুদ? কুমুদ কঠিন গলায় বলল, হাত ধরেছেন কেন রেজওয়ান সাহেব? হাত ছাড়ুন আমার। রেজওয়ান বুঝতে পারে না সে কি এমন ভুল করেছে। বিলিতে এগুলো হরহামেশাই হয়। তাতে কি হয়েছে কুমুদ? তুমি তো কিছুদিন পর আমার স্ত্রী হবে। হাত ধরলে সমস্যা কোথায়? কুমুদ আবারও বলে। হাত ছাড়ুন বলছি। রেজওয়ান আরো শক্ত করে চেপে ধরে কুমুদের হাত। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রেজওয়ান সাহেব। আপনাকে হাত ছাড়ার কথা বললাম, আপনি আরো শক্ত করে চেপে ধরছেন। বাড়াবাড়ি করো না কুমুদ। এখানে সাহসে কি দেখলে তুমি? আমার সাহস আরও কত দূর বাড়তে পারে তার নমুনা এখনো তুমি দেখোনি। তুমি আমার হবু স্ত্রী, আমি তোমার হাত ধরতেই পারি। কুমুদ নিজের সমস্ত শক্তি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু এমন শক্তিশালী একজন পুরুষের সাথে কিভাবে পারবে সে? আরে বিদেশি সাহেব যে, সন্ধ্যা তো হয়েই গেল, এখনো ছাদে যে আপনারা? হঠাৎ আরশের কথা শুনে রেজওয়ান কুমুদের হাত ছেড়ে দেয়। ছাড়া পেয়ে কুমুদ হাঁপাতে হাঁপাতে সিঁড়ির দিকে চলে যায়। সেদিকে একবার অগ্নিদৃষ্টি দিয়ে রেজওয়ান আরশের দিকে তাকায়, বিরক্তির সাথে বলে, আপনি এখানে কি করছেন হায়দ্রাবাদি মাস্টারমশাই? আমি আমার হবু স্ত্রীর সাথে এখানে কথা বলছি, আপনি মাঝখান থেকে কথা বলার কে? আরশ দুই হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সামলায়। যে কোনো পুরুষের সামনে অন্য কোনো পুরুষ তার প্রেয়সীর হাত ধরে তার ভিতরে আগুন লেগে যাওয়ার কথা। আরও শান্ত হতে পারছে না। আপনি হয়তো জানেন না বিদেশি সাহেব, আমি চিলেকোঠার ঘরেই থাকি, তাই না চাইলেও আপনাদের কার্যকলাপ আমার চোখে পড়ে যাওয়ার কথা। রেজওয়ান আরশের একদম কাছাকাছি এসে বলে, এরপর থেকে কিছু দেখলো না দেখার ভান করে থাকবেন, এটাই আপনার জন্য ভালো হবে। আরশ স্থির দাঁড়িয়ে থাকে। রেজওয়ান নিজেকে কিছুটা সামলে নেয়। অযথা বাড়ির লজিং মাস্টারের সাথে ঝামেলা যে কি লাভ? কোথায় সে আর কোথায় পরের বাড়িতে আশ্রিত ভিনদেশি শিক্ষক? রেজওয়ান হালকা হেসে বলল, কুমুদের কাছে শুনলাম আপনি নাকি ইংরেজি সাহিত্যে মাস্টার্স করছেন, আবার ইংরেজিতে বইও লিখছেন, সত্যি নাকি? রেজওয়ান ভ্রু কুচকে কিছু একটা ভেবে বলে। দাবায় দক্ষতা কতটা? আরশ বাঁকা চোখে রেজওয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, চেকমেট। রাতের খাবারের পর বৈঠকখানে তাহলে দেখা হচ্ছে। তবে তাই হোক। আরশের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যায় রেজওয়ান। দাবায় গোল্ড মেডেল পাওয়া রেজওয়ান মনে মনে হেসে বলে, আমার হবু স্ত্রীর সাথে কথা বলার সময় বিরক্ত করার শাস্তি এবার তুই পাবি হায়দ্রাবাদের শিক্ষক। এমন হেনস্থা করব তোকে, আজ করব মেয়েদের সামনে, মুখ দেখাতেও পারবি না আর ওদের। বাইরে অঝরে বৃষ্টি নেমেছে, মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে। এমন তুফান আগে খুব কম দেখেছে এই এলাকার মানুষ। বন্যার মতো পানি উঠছে নিচু এলাকায়। জমিদার বাড়িতেই শুধু বিদ্যুৎ এই এলাকায়। আজ তাও নেই। বাড়িতে ঘুটঘুটে অন্ধকার, তবু মাঝে মাঝে আকাশে আলোর ঝলকানি। এরই মধ্যে জমিদার বাড়ির বৈঠকখানায় চলছে টান টান উত্তেজনা। ঘরের চার কোনায় 4টা মশাল জ্বালানো। মুখোমুখি বসে আছে আরশ আর রেজওয়ান। দুজনের দৃষ্টি একই জায়গায় নিবদ্ধ। আরশের কপালে বিন্দু বিন্দু ঘাম, ওর ফর্সা মুখ লাল হয়ে আছে কিঞ্চিত। সেই তুলনায় রেজওয়ান শান্ত। আরশের ঘোড়া ইতিমধ্যে অনেকটাই ধরাশায়ী, তবে এখনও কারোই রানীর চাল শুরু হয়নি। একটু দূরেই কুমুদ আর কুন্দন বসে আছে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। দুজনেই এক মনে চাচ্ছে আরশ যেন জিতে যায়।
কিন্তু কেউ কারোর সামনে প্রকাশ করছে না। তাদের পাশে ঠায় দাঁড়িয়ে আছে অঞ্জনা। সে একবার দাবার কোটির দিকে তাকাচ্ছে, তো একবার কুমুদের দিকে। আরশা রেজওয়ানকে ঘিরে বসে আছে আনোয়ার, মোড়ল আর সারোয়ার। তাদের মধ্যেও দারুণ উত্তেজনা। এই এলাকায় মাস্টার মশাইকে কেউ এখন পর্যন্ত হারাতে পারেনি দাবায়। তবে কি এবার কুমুদের হবু বরের কাছেই হার হবে তার? কেউ কোনো কথাই বলছে না। সবার মধ্যেই উত্তেজনা। সব মিলিয়ে পুরো ঘর জুড়ে একটা রোমাঞ্চকর পরিবেশ। রেজওয়ান মুচকে এসে আরশকে বলে, আরশ ছেড়ে দাও মাস্টার, তুমি ধারাশয়ী হয়ে গিয়েছ, আর বাঁচার সম্ভাবনা নেই। চোখ তুলে রেজওয়ানের দিকে তাকে ফিসফিস করে বলে, যুদ্ধের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় কাপুরুষেরা। যারা সাচ্চা পুরুষ তারা বুক চিতিয়ে যুদ্ধ করে। হার বলে আমার অভিধানে কোনো শব্দ নেই। হয় জিতবো না হয় মরবো। কুমুদ আর কুন্দন দুইজনের ঠোঁটের কোণে হাসি ফোটে। রেজওয়ান কিছুটা অপমানিত বোধ করে বলে, হেরে যাচ্ছ তাও এমন বড় বড় কথা বলছো কিভাবে? ভাঙবে তবু মস্কাবে না। দেখুন, আমার রানী এখনো আমার কাছে আছে। আমার রানী আমার পাশে থাকলে আমি বিশ্ব জয় করতে পারি। কুমুদের শরীরে অদ্ভুত একটা শিহরণ বয়ে যায়। তার ইচ্ছে করছে ছুটে যেয়ে মাস্টারমশাইকে জড়িয়ে ধরতে। অনেক কষ্টে নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখে। একটা রানী দিয়ে কি করবে তুমি মাস্টার? আগে দেখো রানীকে বাঁচাতে পারো কিনা। আমার রানীকে ছোঁয়ার আগে এই দুর্গকে মোকাবেলা করতে হবে সাহেব। দেখি ভেঙে দেখান আগে আমার এই দুর্গের প্রাচীর। রোজান অবাক হয়ে দেখে হঠাৎ কখন আরশ নিজের সুবিধায় করে ফেলেছে খেলা। উল্টো চাল দিয়ে রেজনকেই ধরাশায়ী করে ফেলেছে অনেকটা। উত্তেজনায় ঘেমে উঠে সে। আরশ আর চোখে কুমুদের দিকে তাকায়। জ্বরে কুমুদের ঠোঁট লাল হয়ে আছে। সেদিকে তাকিয়ে নিজের মধ্যে শক্তি অনুভব করে আরশ। হালকা হেসে কুমুদকে আশ্বস্ত করে এভাবেই সে তার রানীকে রক্ষা করে যাবে। আনোয়ার মোড়ল সারোয়ারের কাঁধে হাত রেখে বলে, দেখেছ ছোট মোড়ল, আমাদের মাস্টার মশাইও কম চায় না। উল্টো চাল দিচ্ছে তো এবার মাস্টার মশাই। হবু জামাইয়ের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দেখি কে জেতে। সারোয়ার হালকা বিরক্ত হয়ে বলে, বাবা, আমাদের জামাই লন্ডন থেকে গোল্ড মেডেল পাওয়া। মাস্টার মশাইয়ের এত অভিজ্ঞতা আছে নাকি? দেখা যাক। বাইরে বৃষ্টি বেড়েছে, সেই সাথে বেড়েছে বিদ্যুৎ চমকানোর শব্দ। শীতল ঠান্ডা হাওয়া আসে জানলা দিয়ে। কুমুদ কেঁপে কেঁপে উঠছে এক একবার। অঞ্জনা কুমুদের কাঁধে হাত দিয়ে বলে, তোমার জ্বর আসছে কুমুদ, এখানে অনেক ঠান্ডা হাওয়া। চলো নিচের ঘরে যেয়ে বিশ্রাম নিবে। না ভাবি, খেলা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে একটুও নড়বো না আমি। অঞ্জনা কিছু বলতে চেয়েও বলে না। তার নিজেরও অস্থির লাগছে। প্রায় 2 ঘন্টা পর তীব্র লড়াই শেষে খেলা শেষ হয় আরশ আর রেজওয়ানের। গালে হাত দিয়ে বসে আছে আনোয়ার, মোড়ল আর সারোয়ার। এটা কি হলো? তাদের বাড়ির হবু জামাইকে হারিয়ে দিল কিনা শেষমেশ মাস্টারমশাই। রানীকে রক্ষা করার জন্য জান বাজি দিয়ে ফেলেছে আরশ। রেজওয়ানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। এর আগে লজ্জায় লাল হয়ে আছে সে। দাবার কোট এলোমেলো করে দিয়ে উঠে দাঁড়ায় সে। সাথে উঠে দাঁড়ায় আরশ, আনোয়ার, মোড়ল আর সারোয়ার। কুমুদের চোখ দিয়ে টপ টপ করে আনন্দের পানি পড়ছে। তাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে অঞ্জনা। কুন্দনও খুশিতে অস্থির হয়ে আছে। বাবা রিজওয়ান, খেলায় তো হার জিত থাকবেই, এইভাবে রাগ করছো কেন? রেজন উত্তরই দেয় না। কুমুদ আর কুন্দন আসতেই চাচ্ছিল না। তাদের এভাবে বৈঠকখানায় আসার নিয়ম নেই, কিন্তু রেজওয়ান জোর করে তাদের ধরে এনেছে। তার ইচ্ছে ছিল মেয়েদের সামনে আরশকে ধরাশয়ী করে দিয়ে তাকে লজ্জা দেবে, কিন্তু সে ভাবতেই পারেনি নিজে এভাবে লজ্জা পেয়ে যাবে সবার সামনে। চোখ মুখ লাল হয়ে আছে তার। সারোয়ার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হালকা হেসে বলল, ভাই রেজওয়ান, যাই বলো, তুমি কিন্তু দারুণ খেলো। আমি তো অবাক হয়েছি তোমার খেলা দেখে। আমি তো অবাক হয়ে তোমার খেলা দেখছিলাম। নেহাত আজ ভাগ্যটা আমার সাথেই ছিল না। আগামীকাল না হয় আবার খেলবো, তোমরা নিশ্চয়ই জিতবে তুমি। রোজান কঠিন চোখে আরশের দিকে তাকায়। আরশের শান্ত মুখ তাকে আরও রাগিয়ে তুলছে। সে আরও অবাক হয়ে খেয়াল করে আরশের পেছনেও কুমুদ হাসছে। কুমুদের হাসিটা সহ্য হয় না রেজওয়ানের। ইচ্ছে করছে সব ভেঙে চুরে ফেলতে। রেজওয়ান আরশের কাছে এগিয়ে আসে। ওর একদম কাছাকাছি এসে ওর চোখে চোখ রেখে বলে, দেখে তুমি কয়দিন তোমার রানীকে রক্ষা করতে পারো মাস্টারমশাই। আমিও এর শেষ দেখে ছাড়ব।
আরশ রেজওয়ানের দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে বলে, ইংরেজিতে একটা প্রবাদ আছে জানেন তো বিদেশি সাহেব? প্রবাদটি বলেছিলেন টেরি প্র্যাচেট। ইটস লাইক এ চেস, দ্য কুইন সেভস দ্য কিং। অনুবাদটা নিশ্চয়ই আপনাকে করে দিতে হবে না। আমি রানীকে বাঁচাইনি, আমার রানী আমাকে বাঁচিয়েছে।